আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার সাথে এত সময় লাইনে সংযুক্ত হয়েছো। তো কারা কারা সংযুক্ত হয়েছো আমাকে একটু কনফার্ম করো, বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কনফার্ম করো বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আবিদা সুলতানা জয়েন করেছো, আমাকে একটু কনফার্ম করো বোর্ড দেখা যাচ্ছে কিনা। আমি একটু লিঙ্কটা তোমাদেরকে গ্রুপে দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা, তো লক্ষ্য করো, সবাই দেখতে পাচ্ছ, আমাকে জানিয়েছো। তো আমি এখন তোমাদেরকে যে বিষয়টি আলোচনা করব, গত ক্লাসে আমি পরাবৃত্তের যে ছবি দেখিয়েছিলাম সেটি হচ্ছে এক্স অক্ষ বরাবর ডান পাশে এবং বাম পাশে। আজকে আমি দেখাবো ওয়াই অক্ষ বরাবর যদি আমরা একটি ছবি আঁকি তাহলে কেমন হয়। তো লক্ষ্য করো, আমরা একটি পরাবৃত্ত আঁকছি। আমি একটি পরাবৃত্ত বোর্ডে আঁকছি। যদি আমরা ছবিটা এরকম আঁকি, এটি পরাবৃত্তের অক্ষরেখা, পরাবৃত্তটি আঁকলাম, এটি পরাবৃত্তের শীর্ষবিন্দু ধরলাম, এখানে পরাবৃত্তের উপকেন্দ্র, তাহলে নিয়ামক রেখা হবে অক্ষরেখা বরাবর লম্ব। তাহলে আমরা নিতে পারি এভাবে, যে কোনো দিকে এস পি সমান সমান পিএম, অর্থাৎ পিএমটা এদিক থেকে নিয়ামক রেখার ওপর লম্ব হয়, এটা পি। এটা যদি এম নেই, এটা হচ্ছে জেড, আর এদিকে আমরা এম প্রাইম ধরলাম। যেহেতু যদি আমরা এবার এই পরাবৃত্তটাকে যদি বলি যে মূলবিন্দু, শীর্ষবিন্দু মূলবিন্দুর উপর অবস্থিত হবে, তাহলে আমরা কি করব, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরব, অর্থাৎ পরাবৃত্তের অক্ষরেখাকে আমরা এখন ওয়াই অক্ষের উপর অবস্থিত করব। আর পরাবৃত্তের যে শীর্ষের লম্ব যেটা হবে, শীর্ষে যেটা স্পর্শক হবে, শিক্ষার্থীরা, শীর্ষে যেটি স্পর্শক হবে পরাবৃত্তের শীর্ষে, সেটিকে আমরা এক্স অক্ষ ধরব। তাহলে এটি হবে 0 0। তাহলে এই পর্যায়ে লক্ষ্য করো, চিত্রটি আশা করছি বুঝতে পেরেছ। এরকমভাবে আমাদের পরাবৃত্তের চিত্র কী করে উল্টিয়ে আঁকছি। কীভাবে আঁকছি, যে পরাবৃত্ত, প্রথমে আমি একটি পরাবৃত্ত আঁকলাম। পরাবৃত্তের আমরা শীর্ষটা কোথায় থাকবে, মূলবিন্দুগামী পরাবৃত্তের সঙ্গে মূলবিন্দুতে অবস্থিত হবে। তাহলে যদি মূলবিন্দুতে অবস্থিত হতে হয় তাহলে কি হতে হবে, পরাবৃত্তকে আমরা এখন এটা ওয়াই অক্ষ, পরাবৃত্তের অক্ষটা ওয়াই অক্ষের উপর সমপতিত করছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরাবৃত্তের অক্ষরেখা ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, আর পরাবৃত্তের যে শীর্ষে যে স্পর্শক অঙ্কন করা যাবে সেটি হবে এক্স অক্ষ, আর নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই পর্যায়ে আমাদের যে উপাত্তগুলো আছে সেটি লক্ষ্য করো। তাহলে এইটার সমীকরণটা হয় এরকম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এটার ক্ষেত্রে সমীকরণটা হয়
এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এই পর্যায়ে আমাদের যে আমরা পাই বিন্দুর স্থানাঙ্ক বা এটাকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অথবা এটাকে শীর্ষ বিন্দুও বলে, অথবা এটাকে সংক্ষেপে শীর্ষ বলে। এই 3 নামে তুমি প্রশ্নে পেতে পারো। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলতে পারে, শীর্ষবিন্দুও বলতে পারে, আবার শুধু শীর্ষও বলতে পারে। যে কোনো একটি বলতে পারে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কোথায়? শীর্ষবিন্দু এ নিঃসন্দেহে কি 0 0। তাহলে এ কি 0 0, কারণ আমরা মূল বিন্দুটাকেই শীর্ষবিন্দু বিবেচনা করে সেভাবে আমরা ছবিটি অঙ্কন করেছি। তারপরে দেখো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হবে? উপকেন্দ্র বা উপকেন্দ্রের স্থানাঙ্ক অথবা আমরা এটাকে বলি কি উপকেন্দ্র, আবার অনেকে এটাকে ফোকাস নামেও প্রশ্নে থাকে। ফোকাস, তাহলে কি ফোকাসটা কি? এস। আমরা এসটা পাবো কি করে? যদি যেহেতু এটা মূল বিন্দু, এতটুকু দূরত্ব যদি এ বলি, তাহলে এটাকে আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0 এবং এ, এটা উপরের দিকে বলে এ। তাহলে উপকেন্দ্র হবে 0a। ভালো করে বোঝার চেষ্টা করো, 0a। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এবার আসো উপকেন্দ্রিক যে লম্ব, এখান থেকে আমরা উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 3 নাম্বার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু, এটা পরম মান 4a, সবগুলোর জন্য একই। সমীকরণটা কিন্তু লক্ষ্য করো, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ay, সমীকরণটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ay। শিক্ষার্থীরা, উপরের দিকে আমি এবার মুছে ফেলছি। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে উপকেন্দ্রিক লম্বের, এটা কি এল প্রাইম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। 4 নম্বর পয়েন্ট, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বটা এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি আকারে আমরা জানি। কিন্তু এখানে আমরা যে দূরত্বটুকু নিয়েছি সেটার নাম নিয়েছি এ, মানে বি বলতে একটি ধ্রুব সংখ্যা। তাহলে এটি এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ ওয়াই ইকুয়াল টু শুরু হবে যে কোনো ধ্রুব সংখ্যা। তাহলে ওয়াই ইকুয়াল টু, যেহেতু এই যে এই দূরত্বটা মূল বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দুটাই আমাদের মূল বিন্দু, এখান থেকে এই যে এস পর্যন্ত উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আমরা নিয়েছি সেটাকে এ বলেছি, তাই ওয়াই ইকুয়াল টু এ। এটা পজিটিভ দিকে, ধনাত্মক দিকে, তাই প্লাস এ। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0। এটি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এবার দেখো এই পরাবৃত্তের ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই পরাবৃত্তের আমাদের যে অক্ষরেখা, 5 নম্বর পয়েন্ট, অক্ষরেখা সমীকরণ। অক্ষরেখা সমীকরণ কি হবে?
নিঃসন্দেহে তোমার অক্ষরেখাটি কি ওয়াই অক্ষ নিচে। আর আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। কোথায় শিখেছি? আমরা প্রথম পত্রে সরলরেখায় শিখেছি। তাহলে অক্ষরেখার সমীকরণ কি? এক্স ইকুয়াল টু 0। এটি অক্ষরেখার সমীকরণ। কোন পরাবৃত্তের? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই পরাবৃত্তের আমাদের অক্ষরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো, আশা করছি বুঝতে পেরেছো। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও বুঝতে পেরেছো কি না। যদি না বুঝে থাকো তাহলে আমাকে আবার জানাবে। যারা উপস্থিত আছো আমাকে একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কি না। এরপরে লক্ষ্য করে আমি কিন্তু এই সূত্রগুলো দেখানোর পরে আজকে একটি অঙ্ক দেখাবো তোমাদের। তো এবার 6 নাম্বার পয়েন্ট দেখো। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা দিব শীর্ষে যে স্পর্শক তার সমীকরণ। শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শকের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, শীর্ষে যে স্পর্শক অঙ্কন করা হয়েছে সেটি নিজে এক্স অক্ষ। তাহলে শীর্ষে এক্স অক্ষে রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে শীর্ষে স্পর্শকের সমীকরণও কি হবে? ওয়াই ইকুয়াল টু 0। গুড, আমি কমেন্ট পেয়েছি, তোমরা বুঝতে পারছো। সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। আমি গতকালকে চার্টটি দেওয়ার কথা ছিল, কিন্তু ইচ্ছা করে আমি আজকে চার্টটি দেইনি গতকালকে। কারণ তোমরা আগে আমি তোমাদের বুঝিয়ে নেই, তারপরে এই যে আমি যে এই যে উপাত্তগুলো বুঝাচ্ছি, সূত্রগুলো, এটিকে আমি একটি শিট তোমাদের কাছে গ্রুপে আজকে দিয়ে দিব। তাহলে যেহেতু এটা আমার 4টা পরাবৃত্তে 4 ধরনের যে সমীকরণ তা সেটা পেয়ে যাবে, এবং একটা ছক আকারে আমি আজকে তোমাদেরকে এই ছবিটি দেব। আশা করি তোমরা বুঝতে পারবে। তো লক্ষ্য করো, এবার আমি আগে বুঝিয়ে নিই, তাহলে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। এরপরে আমাদের যে পয়েন্টটি সেটি হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ আমরা কিন্তু এখনও বের করিনি। 7 নাম্বার পয়েন্ট, নিয়ামক রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, নিয়ামক রেখা কোথায় আছে? আমাদের এক্স অক্ষের সমান্তরাল আছে, কিন্তু এক্স অক্ষের কোন দিকে আছে? ঋণাত্মক দিকে আছে। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী মূলবিন্দু থেকে মানে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যত দূরে থাকে, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখা তত দূরে থাকে। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এটাও এ, কিন্তু ঋণাত্মক দিকে থাকার কারণে এটা হবে কত? এক্স ওয়াই ইকুয়াল টু, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি, কিন্তু আমাদের বি এর মান হিসাবে এখানে আমরা ধরেছি এ। তাহলে দূরত্বটাকে আমরা এ নিয়েছি, ধ্রুব সংখ্যাটা, তাই এ তাহলে কোন দিকে আছে? ঋণাত্মক দিকে আছে। তাহলে কি হবে? মাইনাস এ। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। গুড। রুবাইদ হাসান, রাফসান মুমিন নামে যে আইডি, এটি মেয়ে, তার আইডি বুঝতে পেরেছো। রাফসান মুমিন হচ্ছে আবিদা সুলতানা, বুঝতে পেরেছো, ধন্যবাদ। আজকে বেশ কয়েকজনকে আমি দেখছি উপস্থিত নেই। তো এবার দেখো, আমি তোমাদেরকে আমাদের আরেকটি ছবি বাকি আছে, যেটি আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay এই সমীকরণের ছবিটা কি হবে? দেখো, আমি সমীকরণটি লিখছি। এক্স স্কোয়ার, যেহেতু ওয়াই অক্ষের উপর হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, এখানে a গ্রেটার দেন 0। এই সমীকরণের আলোকে এখন আমাদের চিত্রটা কি হবে লক্ষ্য করো।
সোজাই হচ্ছে না। আশা করছি সোজা হয়েছে। এখন আমি একটি পরাবৃত্ত অঙ্কন করব, ঠিক এখান দিয়ে আঁকবো। পরাবৃত্তটা কোন দিকে থাকছে লক্ষ্য করো। পরাবৃত্তটা আমাদের এখানে, আমি যেহেতু এটাকে বলছি সমান হচ্ছে না, হয়েছে, মোটামুটি হয়েছে। এটি হচ্ছে শীর্ষবিন্দু বলছি, আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি 0 0। তাহলে এখানে যদি আমি উপকেন্দ্র আঁকি এস, তাহলে উপকেন্দ্র আমি এখান থেকে এস পি নিলাম, এটা পি নিলাম। তারপরে এখানে তাহলে নিয়ামক রেখা এতটুকু দূরে, এখানে নিয়ামক রেখা হবে আনুমানিকভাবে। তাহলে এসপি ইকুয়াল টু পিএম। পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এস হচ্ছে এটুকু যদি এ নেওয়া হয় তাহলে এটুকু এ, এস হচ্ছে 0, - এ, কারণ ঋণাত্মক দিকে অবস্থিত। এটি হচ্ছে জেড, এটি এম, এটি এম প্রাইম ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, আপাতত আমি একটি পরাবৃত্ত এঁকেছি। পরাবৃত্তে তাহলে যদি আমি এখন এইটাকে যদি শীর্ষ মূলবিন্দু ধরি, তাহলে এইটা হবে এক্স অক্ষ আর এটি হবে ওয়াই অক্ষ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই অনুযায়ী কি হবে, শিক্ষার্থীরা বুঝেছো কিনা আমাকে জানাবে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল পরাবৃত্তটা এদিক থেকে একটু বেঁকে গিয়েছে, এটা একটু বড় হবে বোধহয়। তো এবার আসো আমি এখানে কি 1 নাম্বার পয়েন্ট শীর্ষ বিন্দু এ নিঃসন্দেহে 0 0। এই যে মূল বিন্দুগামী, আচ্ছা এই যে 4টি সমীকরণের প্রত্যেকেরই শীর্ষবিন্দু একই। 2 উপকেন্দ্রগুলো অবস্থান ভেদে আলাদা। তাহলে উপকেন্দ্র কি হবে এস 0, - এ। কেন -এ হলো, কারণ উপকেন্দ্র যে স্থানাঙ্কটা আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকে ওয়াই অক্ষের ওপর অবস্থিত, ওয়াই অক্ষের ওপর অবস্থিত বলে আমাদের এখানে যে এক্সের অর্থাৎ ভুজ 0 এবং কোটিটা কোন দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে বলে এটি -এ, এক্স অক্ষের ঋণাত্মক সাইডে, এক্স অক্ষের ঋণাত্মক সাইডে না, ওয়াই অক্ষের ঋণাত্মক সাইডে বলে এখানে ইয়েটা হচ্ছে -এ। তারপরে দেখো 3 নাম্বার, উপকেন্দ্রিক লম্ব সবগুলোর জন্য একই, শীর্ষ আর উপকেন্দ্রিক লম্ব সবগুলোর জন্য একই। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পরম মান 4 এ। 4 নাম্বার, উপকেন্দ্রিক লম্ব এখানে আমি অঙ্কন করিনি এখনো। উপকেন্দ্রিক লম্ব অঙ্কন করলে এরকম হয়, এটা এল, এটা এল, এটা না, এই জায়গায় এল প্রাইম, এই জায়গায় হচ্ছে এল, এই যে এই জায়গাটা এল 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 প্রাইম। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, আগেরটা ঠিক উল্টা। কি হবে, এখানে এক্স এর অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল টু -এ, ওয়াই ইকুয়াল টু
মাইনাস এ, যেহেতু এটা ঋণাত্মক দিকে অবস্থিত, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস প্লাস এ ইকুয়াল টু 0। আশা করছি বুঝতে পেরেছো। আমি উপরের দিকে মুছে ফেলছি। পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা কি করব, পরাবৃত্তের যে অক্ষরেখা, তাহলে দেখো অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ কি, অক্ষরেখা y অক্ষের উপর অবস্থিত, তাহলে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। এবার শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে 6 নম্বর পয়েন্ট, শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে যে স্পর্শক সেটি x অক্ষ, তাহলে একই হবে কি y ইকুয়াল টু 0, 7 নাম্বার। এবার আমাদের বাকি আছে কোনটা, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ, দেখো নিয়ামক রেখা কি আছে, x অক্ষের সমান্তরাল, কোথার দিক, কোন দিকে, ধনাত্মক দিকে, তাহলে y ইকুয়াল টু ধ্রুব সংখ্যাটা কত, a পরিমাণ দূরত্ব নিয়েছি, তাহলে a ইমপ্লাইজ দ্যাট y মাইনাস a ইকুয়াল টু 0। আশা করছি তোমরা এই বিষয়টি অবগত হয়েছ। তো শিক্ষার্থীরা, সূত্রগুলো আশা করি বুঝতে পেরেছ, এবং সূত্রের চার্ট তোমরা আজকেই পেয়ে যাবে। এখন আমি তোমাদেরকে এই সূত্রের ব্যবহারে একটি ছোট্ট অঙ্ক করাবো। তোমাদের যে বই আমি 1 নাম্বার হিসাবে ফলো করি, সেই বইয়ের 3-এর 1 নাম্বার প্রশ্ন এটি। আমি এখন বোর্ডটি ক্লিয়ার করে একটি অঙ্ক দেখাবো, আমাদের সময় চলে যাচ্ছে। আমি একটি অঙ্ক দেখাবো, তাহলে তোমরা এই জাতীয় অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলতে পারবে যে কিভাবে হয়। তোমাদের যে সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষায় বা বোর্ড পরীক্ষার যে কোনো জায়গায় এই যে অঙ্কটি করাবো, এ ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। তোমাদের বইয়ের উদাহরণ 1-এর মতো একটি অঙ্ক করাবো, তবে উদাহরণ 1-এর অঙ্কটির সূত্র আলাদা। ওরকম অঙ্ক আমি আগামী ক্লাসে আবার দেখাবো। একটি চার ধরনের অঙ্ক বা এটা কিভাবে সেটিং করতে হয় সেটাও আমি দেখাবো। তো এখন আমাদের হাতে সময় কম, তাই আমি এই পর্যায়ে একটি ছোট্ট অঙ্ক করে দেখাচ্ছি। তো তোমাদের বই অনুসারে 3-এর 1 নাম্বার কোশ্চেনটি আমি এখন সলভ করব। প্রশ্নটি হচ্ছে, আমি শুধু সমীকরণটা লিখব, y স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 4y মাইনাস 8, এই সমীকরণের যে কি আছে, শীর্ষবিন্দু, তারপরে উপকেন্দ্র, উপকেন্দ্রিক, লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক, লম্বের সমীকরণ, তারপরে অক্ষরেখা সমীকরণ, তারপর নিয়ামক রেখার সমীকরণ। বইতে এই কয়টাই আছে, আমি আরেকটি বেশি দিচ্ছি। শীর্ষে
স্পর্শকের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, একটি অঙ্কে সবগুলো অপশন থাকে না, অঙ্কের নাম্বার অনুযায়ী হয়তো 3টি বা 4টি অপশন থাকবে। তাহলে সমীকরণ নির্ণয় করো, এই হচ্ছে প্রশ্নটি। শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম আশা করি নিয়েছো, এত সময় খাতা কলম নিয়ে নিয়েছো। তাহলে আমি অঙ্কটি শুরু করি। সমাধান। প্রদত্ত, প্রথমে আমি লিখব প্রদত্ত। তোমার প্রশ্নে যখন সৃজনশীল আকারে থাকবে, এটি কিন্তু উদ্দীপক আকারে থাকবে। প্রদত্ত সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু y স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 4y মাইনাস 8। শিক্ষার্থীরা, এ ধরনের অঙ্ক উপবৃত্ত হোক, পরাবৃত্ত হোক, অধিবৃত্ত হোক, সমীকরণ অনুযায়ী একটি থাকবে বলে আমার বিশ্বাস। তুমি কয়ের প্রশ্ন পেতে পারো, এটা মানে এই প্রশ্নটা আসলে অবশ্যই 4-এর প্রশ্ন থাকবে এ ধরনের প্রশ্ন থাকলে। তবে উপবৃত্ত অধিবৃত্তের ছোট অঙ্ক আছে, সেভাবে হলো কয়ের প্রশ্ন হতে পারে, কিন্তু এই রুলসের অঙ্ক একটি পাবে, সেটা তো অবশ্যই সেটা এই পরীক্ষায় অন্তত তো পাবেই, বোর্ডেও পাবে। এই রুলসের এই রুলস শুধু এটার জন্য না, এই রুলসের অঙ্ক পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত 3টির জন্য এই রুলসের অঙ্ক আছে। তো আমি এটি তো দেখাচ্ছি, আবার উপবৃত্ত অধিবৃত্তের জন্য সেটি আমি পরবর্তীতে পর্যায়ক্রমে দেখাবো। তোমরা আমার সাথে ক্লাসে সম্পৃক্ত থাকবে। শিক্ষার্থীরা, তাহলে এখন আমি উপরের দিকে মুছে ফেলছি, লক্ষ্য করো। তার আগে এখানে আমি একটু সাজিয়ে নেই। ইমপ্লাইজ দ্যাট, প্রথমে তোমাকে কি করতে হবে, আমাদের যেহেতু এটা কোন সমীকরণে যাবে, তুমি কিভাবে বিচার করবে, আমি আবারও বলছি, এটি কোন সূত্রে যাবে, তুমি কিভাবে বিচার করবে। দেখো কি আছে, ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার থাকার কারণে তোমাকে ওয়াই স্কোয়ার দিয়ে কয়টা সূত্র আছে, দুটো সূত্র। একটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর একটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। তাহলে এই দুটার মধ্যে কোনটায় যাবে তুমি সেটা বুঝবে কেমনে। তাহলে ওয়াই স্কোয়ারের জন্য ওয়াই জাতীয় যা আছে সব এক পাশে নিয়ে আসতে হবে। ওয়াই জাতীয় যা আছে সব এক পাশে নিয়ে আসতে হবে। 4x মাইনাস 8, আর এক্স এবং আদার্স যে সংখ্যাগুলো তাহলে সেটি থাকবে রাইট সাইডে। এই এক্স যেটি আছে তার চিহ্ন কি আছে, প্লাস না মাইনাস? যদি তার চিহ্ন প্লাস থাকে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আর এখানে যদি চিহ্ন মাইনাস থাকে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4x সূত্রে ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা, তুমি চাইলে আবার মানে এই মানে দুটো সূত্র দিয়েও অঙ্ক করা যায়, তবে সেই ক্ষেত্রে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই এক্সের অংশটাকে সেটা পরে আমি শিখিয়ে দেব। তো আপাতত তুমি সূত্র সিলেকশন করার জন্য কি করতে হবে, তুমি বুঝতে হবে যে কোনটা যাবে। প্রথমে যেহেতু ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে আমাদের সূত্র কয়টি, দুটি। ওয়াই স্কোয়ার দিয়ে সূত্র হচ্ছে দুটি, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর একটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। এই দুটো, তাহলে এই দুটোর মধ্যে কোনটা যাবে এটা বোঝার উপায় হচ্ছে, প্রথমে ওয়াই স্কোয়ার যেহেতু আছে তোমার সমীকরণ, ওয়াই জাতীয় সব কিছু এক পাশে নিয়ে আসবে, বাকি এক্স এবং ধ্রুব সংখ্যা রাইট সাইডে রাখবে। এবার তুমি লক্ষ্য করবে যে এক্সের চিহ্ন কি আছে, এক্সের সাথে যে সহগ তার চিহ্ন কি আছে, সহগ চিহ্ন প্লাস আছে, তাহলে আমাদের এই সূত্রটি কার্যকারী হবে, এই সূত্র বাদ যাবে। তাহলে তুমি সিলেকশনটা আশা করি বুঝে গিয়েছো। এবার আমি উপরের দিকে মুছে দিব, এবং এটাকে আমরা এই অঙ্কটাকে কি করে ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটি করব সেটি খুব ভালো করে লক্ষ্য করো। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করো, তা না হলে কিন্তু এই জাতীয় অঙ্ক তুমি করতে পারবে না। তো লক্ষ্য করো, ইমপ্লাইজ দ্যাট, এখন এই জায়গায় যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটাকে আমাদের এই দুটো অংশকে নিয়ে আমাদের যেহেতু মাইনাস আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 4 হইতে কত লাগে
2 লাগে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে দেখো বাহিরের থেকে আমি 4 মানে 4 আনলাম, অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে আমাদের কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। ইকুয়াল টু 4x মাইনাস 8 আছে, এই 2 স্কোয়ার সমান কত হয়, 4 হয়। তাহলে যেহেতু উভয় পাশে আমরা, তাহলে এখানে কি কাজ হচ্ছে, আমি টেকনিকে উভয় পাশে 4 যোগ করলাম, কিন্তু কিভাবে, এখান থেকে তৈরি করে নিলাম। ভালো করে লক্ষ্য করো, y স্কোয়ার মাইনাস 4y, এটাকে নিয়ে আমরা যেহেতু এখানে মাইনাস 4y আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সমীকরণটা সেটিং করার উপরে তোমার অঙ্কের হওয়াটা নির্ভর করছে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো শিক্ষার্থীরা। তাহলে y স্কোয়ার মাইনাস 4y, এটাকে দিয়ে আমাদের a যেহেতু মাইনাস আছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করতে হবে। তাহলে y এ হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে b কত, b কেমনে বুঝলাম, এই যে 4কে অ্যাডজাস্ট করতে, 2y ইন্টু 2 হইলে এটা 4 হয়, তাহলে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত, 4। তাহলে আমি এখানে বাড়তি লিখেছি 4, তাহলে বাড়তি 4 লেখার কারণে ওই পাশেও আমি যে রাইট সাইডে যে আমার সংখ্যাগুলো আছে সেটি লিখে আমি এখানে বাড়তি 4 লিখেছি, তাই এখানে বাড়তি 4 লিখেছি, অর্থাৎ উভয় পক্ষে 4 আমি যোগ করেছি। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো আমি কি লিখছি, y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমি ক্যালকুলেশন করলে কি পাই, 4x মাইনাস 4, তাহলে ইমপ্লাইজ দ্যাট তাহলে ইমপ্লাইজ দ্যাট y মাইনাস 2 হোল স্কোয়ার। শিক্ষার্থীরা এখান থেকে যা কমন যায় সেটি আমরা কমন নিব, অর্থাৎ তোমাকে এখানে মনে রাখতে হবে। এখানে আর একটি মনে রাখার বিষয় আছে, তোমাকে অবশ্যই এই যে 4x এর সাথে x এর সহগ যা থাকবে সেটাকেই তোমাকে কমন নিয়ে নিতে হবে, কারণ x এর সহগটা 1 তৈরি করতে হবে। এখানেও আমি আগামী ক্লাসে, যেদিন তোমাদের ক্লাস নিব, কালকে তো ক্লাস নিতে পারবো না, আগামী বুধবারেও তোমাদের একটি ক্লাস নিতে পারি অথবা বৃহস্পতিবারে, আমি সেটা পরে গ্রুপে হিসাব করে জানাবো। তো আমি আগামী যেদিনই ক্লাস নিব সেদিন আমি এই যে আরেকটা অঙ্ক দেখাবো যেখানে x এর সাথেও বা যে y এর সাথেও সহগ থাকে এই টাইপের। তো যাই হোক, x এর সাথে মনে রাখতে হবে, x এর সাথে সহগ থাকা চলবে না, সেই সহগটাকে আগে কমন নিয়ে নিতে হবে, তারপরে যা হয়। x এর সাথে সহগ কমন নিয়ে নিতে হবে, তারপর যা হয়। তাহলে আমি সহগটা যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে, x, এই x এর এই ব্র্যাকেটের ভিতরে x এর সাথে 1 থাকতে হবে, তাহলে এখানে আমার কমন নিলে x মাইনাস 1 থাকে। এখন এটাকে আমি 1 নাম্বার দিব, এই সমীকরণটাকে আমি 1 নাম্বার দিব। তাহলে এখন ধরিটা পরে লিখি। এখন ক্যাপিটাল Y ইকুয়াল টু y মাইনাস 2 এবং ক্যাপিটাল X ইকুয়াল টু x মাইনাস 1 ধরে 1 হতে পাই, কি পাই, 1 হতে y স্কোয়ার ইকুয়াল টু 4x, এটাকে দিব 2 নাম্বার। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে টেকনিক্যাল ক্যালকুলেশন আছে, আমি একটু সময় বাড়িয়ে তোমাদের সাথে ক্লাস করছি, এই অঙ্কটা শেষ করা প্রয়োজন, খুব দ্রুত তোমরা উঠাও। 2 নংকে আমাদের তাহলে সূত্র দাঁড়াচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4, এখানে আমি মূল সূত্রটা ক্যাপিটাল দিয়ে লিখব, তা না হলে এই যে স্মল আর ক্যাপিটাল মিলে যাবে। 4a, এই এটা ছোট হাতে লেখা যাবে, কিন্তু এক্স ওয়াইটা বড় হাতে লিখতে হবে। এর সাথে তুলনা করে পাই, আমি উপরের দিকে মুছে দিচ্ছি, তুলনা করে পাই a ইকুয়াল টু, শিক্ষার্থীরা তোমরা এই যে এক্স ওয়াই ছাড়া বাকি যে অংশটুকু থাকবে সেগুলো নিয়ে নিবে একসাথে, অন্য অঙ্কের জন্য সুবিধা হবে।
ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়াল টু 1। এখানে আমাদের 4 আসছে, কিন্তু অন্য অঙ্কে তো 4 নাও থাকতে পারে। সুতরাং তোমাকে এর মান বের করতে গেলে এক্স মানে এক্স মানে সহগ যেটা থাকবে সূত্রে সেটি মানে 4a কে এক্সের সাথে সহগ যা থাকবে সেটাকে নিয়ে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে 1 হয়, কিন্তু তোমাকে এটা ক্যালকুলেশন হিসাবে দেখাতে হবে, অন্য অঙ্কে এখানে 4 নাও থাকতে পারে। তাহলে এ ইকুয়াল টু 1। এখন আমাদের যে উপাদানগুলো সেটি নির্ণয় করার পালা। তাহলে আমি এখন সেই পয়েন্টগুলো নির্ণয় করব। তাহলে শীর্ষ পয়েন্ট করে লিখবে, তাহলে তোমাকে মানে সুন্দর হবে উপস্থাপনটা। শীর্ষবিন্দু নির্ণয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা খাতায় উঠানো হয়ে গিয়েছে। শীর্ষবিন্দু নির্ণয় খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তাহলে কার শীর্ষবিন্দু? প্রথমে আমার 2 নংয়ের শীর্ষবিন্দু। 2 নং এর শীর্ষবিন্দু কি 0 0, অর্থাৎ এখানে এক্স এর মান 0। এক্স কি? ক্যাপিটাল এক্স। আমাদের সূত্রটা আমরা ক্যাপিটাল দিয়ে ধরেছি। ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 এবং ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট ক্যাপিটাল এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়াল টু 2। তাহলে অতএব এই এক্স আর ওয়াই এর মানে ছোটো হাতের যখন পেলাম, সেটা কোন সমীকরণ? 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ, যেটা আমাদের মূল সমীকরণ ছিল, সমীকরণের আমরা সাজিয়ে যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণের শীর্ষ, ওটাই তো আমাদের চেয়েছে, শীর্ষবিন্দু 1, 2। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমি উপকেন্দ্র শুরু করছি। আমাদের সময় অনেকখানি হয়ে গিয়েছে, কিন্তু অঙ্কটি আমাদের শেষ করতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে উপকেন্দ্র নির্ণয়। আমি একটু দ্রুতই লিখছি। উপকেন্দ্র নির্ণয় 2 নং এর উপকেন্দ্র কত? সূত্র অনুযায়ী a0, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট, এবার আমি নিচের দিকে মুছে ফেলি। এক্স মাইনাস 1 ইকুয়াল টু এর মান 1 এবং ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু 2 ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়াল টু 2। তাহলে অতএব এবার 1 নং এই উপকেন্দ্রটা, এই মানগুলো কার পেলাম? 1 নং এর উপকেন্দ্র। তাহলে 1 নং এর 2 নং দিয়ে ধরতে হবে, 1 নং এ শেষ করতে হবে। 1 নং এর উপকেন্দ্র কত? 2, 2। এবার পয়েন্ট হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু পরম মান 4a ইকুয়াল টু 4 গুণ 1, এর মান হচ্ছে 1 সমান সমান 4। আশা করছি বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাচ্ছ না বুঝছো কি না। একজন বলেছো লেখা শেষ, গুড। আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পারছো কি না। আসলে আমি একটু আমাকে একটু কমেন্ট করে জানাও। এরপরে আমি তোমাদেরকে উপকেন্দ্রিক
লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয়। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হচ্ছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। শিক্ষার্থীরা, উপকেন্দ্রিক লম্বটা কোন দিকে আছে? আমাদের ওয়াই অক্ষের ডান দিকে। এই সূত্র অনুযায়ী উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ। তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ, তাহলে ইমপ্লাইজ দ্যাট ক্যাপিটাল এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স, এটাকে আমরা এ পাশে আনবো, মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে অতএব এটা সরি, এখানে কার, এখানে 2 নং এর লিখতে হবে। 2 নং এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু এ। তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে লিখবো 1 নং এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। এরপরে আমাদের পয়েন্ট হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তাহলে পয়েন্ট হচ্ছে অক্ষরেখার সমীকরণ নির্ণয়। অক্ষরেখার সমীকরণ নির্ণয়। 2 নং এর অক্ষরেখার সমীকরণ কত? অক্ষরেখা সমীকরণ হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে অতএব 1 নং এর অক্ষরেখার সমীকরণ কত? ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। এরপর পয়েন্ট আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ আমাদের প্রায় শেষ। নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়। তাহলে নিয়ামক 1 নং এর নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা কোন দিকে? আমাদের যে ওয়াই অক্ষ আছে তার ঋণাত্মক মানে তার পেছন দিকে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটাকে এই পাশে আনলে জিরো এরকম হয়। তাহলে এক্স ইকুয়াল টু জিরো হয়। তাহলে এক্স ইকুয়াল টু জিরো হয়। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু জিরো। এটা কার? তাহলে এটা হচ্ছে 1 নং এর। অতএব 1 নং এর কি সমীকরণ? নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কত? এক্স ইকুয়াল টু জিরো। এটা কিন্তু স্মল এক্স। শুরু করতে হবে ক্যাপিটাল দিয়ে, শেষ হবে স্মলে। খুব মনে রাখবে, শুরু করতে হবে ক্যাপিটালে, শেষ হবে স্মলে। আমাদের আর একটি পয়েন্টই বাকি আছে, সেটি হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শকের সমীকরণ তোমরা লিখে নিবে। সমীকরণের নামে একবার লিখে দিচ্ছি, সময় প্রায় শেষ। তাহলে শীর্ষে স্পর্শক হচ্ছে ওয়াই অক্ষ নিজে, সেটি হচ্ছে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু জিরো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কি 1 নং এর এটা হচ্ছে 2 নং এর 2 নং এর শীর্ষে স্পর্শকের সমীকরণ এত। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। তাহলে ফাইনালি আমরা কি পেলাম?
তাহলে 1 নংয়ের শীর্ষে স্পর্শকের সমীকরণ, তাহলে অতএব 1 নংয়ের শীর্ষে স্পর্শকের সমীকরণ কত? x - 1 = 0। এগুলাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি ভালো করে চর্চা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিছুক্ষণের মধ্যেই, ধরো আমি বিকেলের মধ্যে তোমাদের শিটটি সাবমিট করে দিব, তোমরা পেয়ে যাবে। এবং অঙ্ক যেটি আমি করালাম এই অঙ্কটি তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করে আমাকে গ্রুপে দেখাবে। আর এই জাতীয় যে কটা অঙ্ক আছে তোমরা চেষ্টা করবে প্র্যাকটিস করার। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, প্রয়োজনে আমার সাথে ফোনে কথা বলবে। আমার ফোন নাম্বার তো তোমাদের সবার কাছেই আছে, হ্যাঁ। আর মেসেঞ্জারে তো আছেই, অনেকের সাথে অ্যাড আছে। তোমরা আমার সাথে প্রয়োজনে ফোনে কথা বলবে। আশা করি তোমরা পারবে। এই রকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। আগামী যেদিন আমি ক্লাস নেব তোমাদের সাথে, সেদিন এখানকার যে এই 4 ধরনের সূত্রের ব্যবহারে আরও সূত্রগুলো ব্যবহার আমি দেখাবো। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় এবং পরবর্তী ক্লাসের শুভকামনা জানিয়ে আমি আজকে আমার ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো।